আসসালামু আলাইকুম। টেকনিক এডুকের একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সোহেল সরকার। আজকে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা ২য় পত্রের লিখিত অংশের একটা গুরুত্বপূর্ণ টপিক লেখার নিয়ম শিখব। সেটা হচ্ছে সারাংশ ও সারমর্ম। অর্থাৎ সারাংশ ও সারমর্ম কিভাবে লিখলে এখানে ১০ এর ১০ পাওয়া সম্ভব। আমরা সেই নিয়মগুলো এখন শিখব। তার আগে আমাদের জানতে হবে যে সারাংশ কি বা সারমর্ম কি? সে বিষয়গুলো আমাদের জানতে হবে। খেয়াল করি। সারাংশ হচ্ছে কি? সারাংশ হচ্ছে কোন গদ্য রচনাংশের অন্তর্নিহিত মূল ভাবকে সহজ, সরল ও প্রাঞ্চল ভাষায় সংক্ষেপে লেখাই হলো সারাংশ। তাহলে বোঝা গেল সারাংশ কি? সারাংশ হচ্ছে গদ্য রচনার অংশ। তাহলে এই যে সারাংশ অর্থাৎ এটা কি? গদ্য রচনার অংশ। এটা হচ্ছে অর্থাৎ একটা গদ্যের একটা অংশ দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের মূল ভাবকে মূল ভাবকে বের করতে হবে। মূল ভাব বের করে সংক্ষেপে এই সারাংশ করতে হবে। এরপর দেখি সারমর্ম কি? কোনো কবিতা বা পদ্য রচনাংশের অন্তর্নিহিত মূল ভাবকে সহজ, সরল ও প্রাঞ্চল ভাষায় সংক্ষেপে লেখাই হলো সারমর্ম। তার মানে বোঝা গেল সারমর্ম কোনটা? কবিতা বা পদ্য, পদ্য রচনার অংশ। কবিতা বা পদ্য রচনার অংশই হচ্ছে কি সারমর্ম। তাহলে আমরা এখানে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। সারাংশ হচ্ছে গদ্য রচনার অংশ। অর্থাৎ গদ্যের একটা অংশ দেওয়া থাকবে সেখান থেকে আমাদের মূল ভাব বের করে সংক্ষেপে লিখতে হবে। সেটা হচ্ছে সারাংশ। আর সারমর্ম কোনটা? কবিতা বা পদ্য রচনার একটু কিছু অংশ দেয়া থাকবে সেখান থেকে মূল ভাব বের করে সংক্ষেপে লিখতে হবে। সেটাই হচ্ছে সারমর্ম। তো চলো এবার আমরা সারাংশ ও সারমর্ম লেখার সঠিক নিয়ম শিখব। কিভাবে লিখলে আসলে এই সারাংশ ও সারমর্মে ১০ এ ১০ পাওয়া সম্ভব সেই নিয়মগুলো আমরা এখন শিখব। ১ নম্বর নিয়ম হচ্ছে কি? নির্ধারিত মূল অংশটি বারবার পড়ে তা থেকে মূল কথাটি বা মূল ভাবটিকে খুঁজে বের করে একটি অনুচ্ছেদে লিখতে হবে। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট। যেমন প্রথমত সারাংশ বা সারমর্মের যে মূল অংশটি থাকবে সেটা বারবার পড়ে মূল ভাবটুকু বোঝার চেষ্টা করতে হবে এবং সেই মূল ভাবটা কয়টি অনুচ্ছেদে লিখতে হবে? অবশ্যই একটি অনুচ্ছেদে লিখতে হবে। এরপর ২ নম্বর নিয়ম দেখি, অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিয়ে শুধু মূল ভাবটুকু লিখতে হবে। অর্থাৎ মূল অংশটি যেটা যেটুকু থাকবে সেটা বারবার পড়ার পরে সেটি অ্যা মূল ভাবটুকু খুঁজে বের করব এবং অপ্রয়োজনীয় যে অংশটুকু থাকবে সেটি বাদ দিয়ে শুধু মূল ভাবটুকু লিখব। এরপর খেয়াল করি ৩ নম্বর নিয়ম, বক্তব্যের বর্ণনায় মূল কথার বাইরে কোন প্রকার ব্যক্তিগত মতামত বা মন্তব্য, ছন্দ, অলংকার, উপমা, রূপক ও উদ্ধৃতির ব্যবহার করা যাবে না। এটা মাথায় রাখবো যে সারাংশ সারমর্মের উত্তর লেখার ক্ষেত্রে আমরা কখনোই নিজের ব্যক্তিগত মতামত স্বরূপ কোনো কিছু প্রকাশ করব না। এইভাবে কখনোই বলা যাবে না যে আমি মনে করি বা আমার মতে এই শব্দগুলো কখনোই ব্যবহার করা যাবে না। এমনকি ছন্দ, অলংকার, উপমা, রূপক ও উদ্ধৃতির কোনো ধরনের ব্যবহার করা যাবে না সারাংশ বা সারমর্মের উত্তর লেখার ক্ষেত্রে। শুধুমাত্র মূল ভাবটুকু ২, ৩ বা ৪ লাইন, ৫ লাইনও হতে পারে। মানে একেবারে ছোট করে সংক্ষেপে একটি অনুচ্ছেদে এই সারাংশ বা সারমর্মের উত্তর করব। এরপর ৪ নম্বর নিয়ম খেয়াল করি। লেখার আকার যেন মূল অংশের চেয়ে ছোট বা বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা অনেকে প্রশ্ন করি বা অনেকের মনে প্রশ্ন যে আসলে সারাংশ বা সারমর্মের উত্তর কতটুকু লিখব? এটা একটা প্রশ্ন। তো সেক্ষেত্রে মনে রাখবো যে লেখার আকার বা এই যে সারাংশ বা সারমর্মের উত্তর লেখার ক্ষেত্রে এটার আকারটা অবশ্যই মূল অংশ যতটুকু থাকবে তার চেয়ে ছোটও না আবার হচ্ছে বড়ও না। একের মাঝামাঝি পয়েন্টে লিখবো। সেটা হতে পারে অ্যা ৩, ৪ বা ৫ লাইন এরকম। একটি অনুচ্ছেদে লিখবো। এরপর ৫ নাম্বার নিয়ম খেয়াল করি। মূল ভাবটি সহজ, সরল ও প্রাঞ্চল ভাষায় প্রকাশ করতে হবে। অর্থাৎ
সারাংশ বা সারমর্মের উত্তর লেখার ক্ষেত্রে মনে রাখবো যে এই উত্তর যে লিখবো সেটার অর্থাৎ মূল ভাবটুকু যেটুকু লিখবো সেটি অত্যন্ত মানে একেবারে সহজ ভাষায় লিখবো। সেখানে কোনো ধরনের কঠিন শব্দ বা কঠিন বাক্য ব্যবহারের প্রয়োজন নেই। এরপর আ ৬ নম্বর নিয়ম দেখি, মূল গদ্য বা কবিতার কোনো অংশ হুবহু ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই বিষয়টি খুবই সতর্ক থাকবো এই বিষয়টির ক্ষেত্রে যে আমরা অনেকে যে ভুলটা করি যে আ সারাংশ ও সারমর্মের যে মূল অংশটুকু দেওয়া থাকে প্রশ্নে, আমরা সেখান থেকেই হুবহু লাইন ব্যবহার করি উত্তর দেওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটা আমরা সতর্ক থাকবো যে কোনোভাবেই সারাংশ ও সারমর্মের উত্তর লেখার ক্ষেত্রে উত্তরে কোনোভাবেই মূল অংশের কোনো বাক্য হুবহু ব্যবহার করা যাবে না। শুধুমাত্র মূল ভাবটুকুই লিখতে হবে এবং অত্যন্ত সহজ ভাষায় লিখতে হবে। এছাড়াও এগুলো নিয়ম ছাড়া আরো কয়েকটি নিয়ম রয়েছে। যেমন যদি ওই সারাংশ ও সারমর্মের আ মূল অংশে যদি আ কোনো উক্তি বা সংলাপ দেওয়া থাকে, তো সেক্ষেত্রে অ্যা উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা যাবে না। ওই প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে রূপান্তর করে এই আ সারাংশ ও সারমর্মের উত্তরে ব্যবহার করতে হবে। তো এখন আ আসলে আমরা দেখব নিয়ম তো শিখলাম। কিন্তু এখন এই নিয়মগুলো কিভাবে প্রয়োগ করব? এই কারণে আ আমি এখন আমার হাতে লেখা একটি হ্যান্ড নোট শেয়ার করছি। যেখান থেকে সহজেই বুঝতে পারবো যে কিভাবে আসলে সারাংশ ও সারমর্মের উত্তর লিখতে হয়। সেটা আমরা খুব সহজেই বুঝবো আমরা আমার এই হ্যান্ড নোট থেকে। তো চলো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সারাংশ ও সারমর্ম লেখার সঠিক নিয়মগুলো শিখলাম। এখন আমরা বাস্তবে প্রয়োগ দেখব, অর্থাৎ পরীক্ষায় কিভাবে সারাংশ বা সারমর্মের উত্তর লিখবে সেই বিষয়ে সেই বিষয়টি এখন হাতে কলমে শিখব। চলো খেয়াল করি, আমি আমার একটা হ্যান্ড নোট শেয়ার করছি। দেখো এখানে আ আমি কিছুক্ষণ আগেই বললাম যে সারাংশ আসলে কি? অর্থাৎ গদ্যের একটা অংশ দেওয়া থাকবে। সেই অংশ থেকেই অ্যা মূল ভাব সংক্ষেপ করাকেই বা হচ্ছে সেই অংশের গদ্যাংশের মূল ভাব আ বের করাকে বা হচ্ছে মূল ভাব তৈরি করাকে বা হচ্ছে মূল ভাবকে সংক্ষেপ করে লেখাকে হচ্ছে সারাংশ বলে। তাহলে এই যে দেখো এখানে এইরকম তোমাদের প্রশ্নে এই যে এইরকম গদ্যাংশ দেওয়া থাকবে সারাংশের ক্ষেত্রে। তো সেখান থেকে তোমাদের কিন্তু সংক্ষেপে মূল ভাবটুকু লিখতে হবে। এটাই হচ্ছে সারাংশ। তো এখানে খেয়াল করি কি চেয়েছে এখানে? সময় ও স্রোত কারো অপেক্ষায় বসে থাকে না, চিরকাল চলতে থাকে। সময়ের নিকট অনুনয় করো, একে ভয় দেখাও, ভ্রূক্ষেপও করবে না। সময় চলে যাবে আর ফিরবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়, কিন্তু সময় একবার গত হয়ে গেলে আর ফিরে আসে না। গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল। যতই কাঁদো না কেন, গত সময় কখনো ফিরে আসবে না। এই গদ্যাংশটুকু পড়ে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে সময়ের গুরুত্ব সম্পর্কে বলেছে। অর্থাৎ সময় একবার চলে গেলে সেই সময় কিন্তু ফিরে পাওয়া কখনোই সম্ভব না। তো এখন এই গদ্যাংশের মূল ভাবটুকুই আমরা কিন্তু এখানে উত্তরে লিখব। তো সেক্ষেত্রে দেখো দেখো কিভাবে লেখা যায়। সময় সদা বহমান। কোনো শক্তিই সময়কে ধরে রাখতে পারে না। হারিয়ে যাওয়া সব সম্পদই পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু গত হয়ে যাওয়া সময়কে ফিরে পাওয়ার কোনোই উপায় নেই। তাহলে এখানে খেয়াল করি আম আ উত্তর লেখার ক্ষেত্রে তোমরা এভাবে লিখবে, সারাংশ তার নিচে এভাবে আন্ডারলাইন করে দিও যেন সহজে এটা বোঝা যায়, চোখে পড়ে যেন। তা তারপর দেখো এখানে বলছে সময়ের গুরুত্ব সম্পর্কেই কিন্তু বলা হয়েছে উত্তরে। তাহলে এখানে কয়টি লাইন আছে খেয়াল করি। ১, ২, ৩। ৩ টি লাইন। মোট ৩ টি লাইনেই কিন্তু এই গদ্যাংশের মূল ভাব কিন্তু এখানে তুলে ধরেছি। তাহলে খেয়াল রাখবো সারাংশ বা সারমর্মের উত্তর লেখার ক্ষেত্রে মূল ভাবটুকু অবশ্যই ৩ লাইন থেকে ৫ লাইনের মধ্যে লিখব। এই ৩ থেকে ৫ লাইনের মধ্যেই মূল ভাবটুকু তুলে ধরবো। অযথা অবান্তর কোনো কিছু বা অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক কোনো লাইন এখানে কিন্তু বা কথা এখানে তুলে ধরবো না। এখানে লিখব না। বা হচ্ছে এই গদ্যাংশ থেকে হুবহু কোনো লাইনও কিন্তু উত্তরে লেখা যাবে না। শুধুমাত্র মূল ভাবটুকু ৩ থেকে ৫ লাইনের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে লিখলে এখানে অবশ্যই ১০ এ ১০ পাওয়া সম্ভব। তো আমরা এরপর খেয়াল করি সারমর্ম দেখো আমি কিছুক্ষণ আগেই বললাম যে সারমর্ম কি? সারমর্ম হচ্ছে অ্যা ক কবিতার কবিতার ভাব সংক্ষেপণ। অর্থাৎ কবিতা বা পদ্যের ভাব সংক্ষেপণ করাকেই সেটা হচ্ছে সারমর্ম। ভাব সংক্ষেপণ করাকেই সারমর্ম বলে। তাহলে এখানে দেখো যে এখানে একটা কবিতার সারমর্মের ক্ষেত্রে একটা কবিতার অংশ বা পদ্যাংশ তোমার প্রশ্নে দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে সারমর্ম করতে হবে অর্থাৎ মূল ভাবটি লিখতে হবে। যেমন এখানে দেখো বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি যেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। তাহলে
এই 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 কবিতাংশটুকু পড়েই মানে এটা বোঝা যায় যে আসলে আ বিশ্বই আসলে অনেক বড় একটা পাঠশালা যেখানে আমরা কিন্তু আ প্রতিনিয়ত কিন্তু আমরা শিখছি। শেখার কোনো শেষ নাই। আমরা প্রতিনিয়তই শিখছি। তাই আমরা এখানে প্রকৃতির কাছে কি আমরা ছাত্র। প্রকৃতির কাছ থেকে আমরা কিন্তু প্রতিনিয়তই শিখছি। তো এখন এই মূল ভাবটুকু অল্প কয়েকটি অল্প সংখ্যক বাক্যের মধ্যে মূল ভাবটি লিখতে হবে। তাহলে এই যে সারমর্ম যদি আসে তাহলে অবশ্যই এভাবে লিখবে। সারমর্ম দিয়ে তারপর হচ্ছে নিচে আন্ডারলাইন করে দিবে যেন সহজে বোঝা যায় অংশটুকু। তারপর দেখো যে আ বিশ্ব একটি বড় পাঠশালা। এখানে খেয়াল করো বিশ্ব একটি বড় পাঠশালা। এখানে প্রতিটি মানুষই ছাত্র। এখানে প্রতিটি মানুষই ছাত্র। কারণ প্রকৃতি থেকেই মানুষ প্রতিনিয়ত নতুন, নতুন জিনিস শিখছে। ফলে বিশ্বরূপ পাঠশালায় সবাই ছাত্র। এখানে কয়টি লাইন হয়েছে দেখি? ১, ২, ৩, ৪ এখানে ৪ টি লাইন। তাহলে এখান থেকে কিন্তু খুব সহজেই এই ৪ টি লাইনের মধ্যে কিন্তু এই কবিতাংশের মূল ভাবটি তুলে ধরা হয়েছে। তাহলে আমরা মনে রাখবো যে সারাংশ সারমর্মের উত্তর লেখার ক্ষেত্রে ৩ থেকে ৪ লাইনের ৩ থেকে ৫ লাইনের মধ্যেই সীমাবদ্ধতা রাখবো। শুধু মূল ভাবটুকু লিখবো। মানে এর বাইরে কোনো অবান্তর কিছু বলার প্রয়োজন নেই। এখানে উক্তি বা উদ্ধৃতি বা হচ্ছে কোনো আ সংলাপ বা হচ্ছে নিজের মতামত। এখন অনেকে আবার এটা এভাবে লেখে যে আমার মতে আ এই কবিতাংশে এটুকু এটা বুঝিয়েছে বা সেটা বুঝিয়েছে। এইভাবে বলার প্রয়োজন নেই। যেটুকু মূল ভাব মানে এক কথায় মূল বিষয় এটা আগে বারবার পড়বা। তোমার প্রশ্নে কিন্তু এই অংশটুকু থাকবে। তো সেক্ষেত্রে তুমি এটা বারবার পড়ে বুঝার চেষ্টা করবা যে আসলে এটার দ্বারা কি বুঝিয়েছে। তারপর তুমি মূল ভাব যেটুকু আছে সেটি হচ্ছে ৩ থেকে ৫ লাইনের মধ্যে এইভাবে লিখে শেষ করবে। তো আজকে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করতে ভুলো না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যাতে এরপরেও নতুন, নতুন তোমাদের জন্য নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তোমাদের নতুন কিছু শেখাতে পারি। ধন্যবাদ।